তো আমি সবসময় ভয়ে থাকি। ভাবছিলাম যে কখন আমাকে কেউ জিজ্ঞেস করবে এই প্রশ্নটা, আমি এটা বলবো। আমার ধারণাটা সত্যি। হ্যাঁ, সেটা ধারণাটা সত্যি। পাঠান, জওয়ান, অ্যানিমালস এইসবেও এত উত্তেজিত হয়ে রয়েছে। চলো চলো প্লিজ। আমার প্রথম ছবি বিজয়ের পরে, বিজয়ের পরে এক্স্যাক্টলি কি হতে চলেছে? বিজয়ের পরে এক্স্যাক্টলি কি হতে চলেছে একটা অপেক্ষার গল্প হতে চলেছে। সরি, শীতেই বা বিজয়ের পরে কেন? কারণ বিজয়ার মানেই তো দশমী, এবং দশমীর পরেই একটা বছরের অপেক্ষা আবারও একটা উৎসবের, আরও একটা উদযাপনের। আমরা জীবন উদযাপন করি প্রতি মুহূর্তে। আমাদের এই জীবনের উদযাপনে কখনো অপেক্ষা থাকে, কখনো বহমানতা থাকে, কখনো যা ঘটছে সেটার সঙ্গে মানিয়ে নিয়ে যাওয়া থাকে। বিজয়ের পরে সেই অপেক্ষারই গল্প বলবে। আর এই স্টোরিটা বেসিক্যালি একটু কমপ্লেক্স স্টোরি, মানে খুব যে গতে বাঁধা তা তো ঠিক নয়। তো এরা তো খুব সহজ, হয়তো খুব জটিল, যেমন জীবন। আপনার আমার জীবন ভাবলেই খুব সহজ, আর আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আক্ষেপ করতে শুরু করি তখন একটা জটিলতা তৈরি হয়। এই ছবি সেই গল্প বলবে। এই ছবিটা বেসিক্যালি ভাবনাটা ফার্স্টে কীভাবে মাথায় এসেছে? এই ছবির ভাবনা এসেছিল, আমি তো বিজ্ঞাপন জগতে দীর্ঘ বছর কাজ করেছি, এবং সেই বিজ্ঞাপন করতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি 30 সেকেন্ড 40 সেকেন্ডের স্প্যানে আমি একটা গল্প বলতে পারছি না, আমি মানুষের গল্প বলতে চাইছি। সেখান থেকে আস্তে আস্তে ছবির ভাবনাটা দানাবে বাঁধতে থাকে, সেইভাবে এই গল্পটা তৈরি হয়ে যায়। লকডাউন ভীষণভাবে সাহায্য করেছে। ওই 4 দেওয়ালের বন্দি অবস্থায় নানান কিছু বাড়ির মধ্যে দেখতাম, এবং বাড়িটা তখন মনে হয়ে যেত একটা খাঁচা, কিন্তু এই খাঁচাটাও আবার যে আমাদের সকলের আশ্রয়, সেটাও যখন এই খাঁচা থেকে দূরে চলে যায় তখন বোঝা যায়। সুতরাং সেই বিষয় নিয়েই এই গল্প, সেই বিষয়ের গভীরতাগুলো বলবে বিজয়ের পরে। প্রথম ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় মমতা শঙ্করকে ডিরেক্ট করার অভিজ্ঞতাটা মানে পরিচালনা ভীষণ ভালো। এত সুন্দর, এত ডাউন টু আর্থ মানুষ, এত প্রথিতযশা অভিনেত্রী সকলে হয়েও একজন নতুন পরিচালককে যে জায়গার পরিসরটা করে দিয়েছে, যে কাজের পরিসরটা করে দিয়েছে, সেটা সত্যিই অনবদ্য, এবং তার জন্য কাজটা আরও নারিশ করতে আমরা চেষ্টা করেছি। হয়তো পেরেছি, হয়তো বা পারিনি, কিছু খামতি থাকতেও পারে, অনেক ভালো লাগাও থাকতে পারে, সেটা সম্পূর্ণ দর্শক বিচার করবেন। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এটা একটা ফ্যামিলি ড্রামা, কোথাও গিয়ে পরিবারকে বাঁধার একটা বলছে। সম্পূর্ণটাই দর্শকের ওপর। দর্শক যদি রিলেট করতে পারে, যে কোনো ছবি যেভাবেই তৈরি হোক না কেন, দর্শকই শেষ কথা। দর্শকের যদি ভালো লাগে সেই ছবি গ্রহণযোগ্যতা পাবে। ফ্যামিলি ড্রামা একটা, কোথাও অনেকে বলে সিরিয়াল ব্যাপারটা হয়ে যায়, কিন্তু আমি ছবিটা দেখছিলাম, ফেস্টিভ্যালেও আমি দেখেছি, ছবিটা অনেক গুরুত্বপূর্ণ গভীর জায়গাগুলোতে ছুঁতে পারছে। এবং আমার ছবিটা দেখতে কোথাও গিয়ে আমার মনে হয় যে কোথাও একটা ঋতুপর্ণ ঘোষের ছোঁয়া আমার লেগেছে। আমি যাকে দেখে বড় হয়েছি, আমার কোনো প্রথাগত শিক্ষা নেই ফিল্ম মেকিংয়ে। আমি যাকে দেখে বড় হয়েছি, আমার আগের জেনারেশনরা হয়তো সত্যজিৎ বাবু, মৃণাল সেনকে দেখে বড় হয়েছেন, আমি ঋতুপর্ণ ঘোষকে দেখে বড় হয়েছি, আমি বুদ্ধদেব দাশগুপ্তকে দেখে বড় হয়েছি। সুতরাং কোথাও যেন আমি যাদেরকে, আমি কৌশিক গাঙ্গুলিকে দেখে বড় হয়েছি, আমার পছন্দের পরিচালক, আমি অতনু ঘোষের ছবি ভীষণভাবে পছন্দ করি। তো এরাই আমার মাস্টার ক্লাস, এদের ছবি, এদের কাজ। সুতরাং সেখানে কোথাও গুরুরকে দেখে কাজ করার, তার ছোঁয়া তো অবশ্যই কাজে থেকে যাবে, এবং হয়তো ভবিষ্যতে সেইটাও কাটিয়ে উঠতে পারবো। তবে হ্যাঁ, আমি যদি কেউ বলে ঋতুপর্ণ ঘোষের ছোঁয়া রয়েছে আমার কাজে, আমি নিজেও বিশ্বাস করি এবং আমি এনজয় করি এই বিষয়টা। আমার ধারণাটা সত্যি। হ্যাঁ, সেটা ধারণাটা সত্যি, খানিকটা সত্যি। আমি সম্পূর্ণ বলবো না, খানিকটা সত্যি। আমি ওনার গল্প বলার ধরন, আমি ওনার প্রোডাকশন ডিজাইন ভীষণ পছন্দ করি, আর্ট ডিরেকশন ভীষণ পছন্দ করি, ওনার আলো করা, এবং উনি যেভাবে মানুষকে ব্যাখ্যা করেন, তার ভেতরটাকে যেভাবে বের করে আনেন, সেটা আমি অবশ্যই ফলো করার চেষ্টা করি। এই যে সম্পর্কের যে স্তরগুলো, এই স্তরগুলোকে ধরলেন কি করে? মানে এই স্তরগুলো তো খুব একটা আমরা খালি চোখে হয়তো অতটা ইয়ে করিনি, যে সম্পর্কের শীতল শীতল যে ঠান্ডা ঠান্ডা যে জায়গাগুলো, আসলে এটা তো খুব পরিকল্পনা করে হয় না। যদি জীবনকে একটু উপলব্ধি করা যায়, জীবনের অনেক ঘাত প্রতিঘাতগুলোর মধ্য দিয়ে যখন নিজেদের যেতে হয়, তখন বোঝা যায় যে কোথায় কষ্টের জায়গাগুলো রয়েছে, কোথায় আনন্দের জায়গাগুলো রয়েছে। সেখান থেকেই এই শব্দগুলো, এই কথাগুলো, এই অনুভূতিগুলো বেরিয়ে আসে, সেইভাবেই বেরিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা চরিত্র, এবং আপনি প্রথমে রাজি হচ্ছিলেন না, তো কতটা চ্যালেঞ্জিং ছিল? এবং আমার কোথাও গিয়ে ওই দীপঙ্কর দে আর আপনি একসাথে করছেন, কোথাও গিয়ে ওই আগন্তুকের কথা মনে পড়ছে। মানে আবহমানের পরে বোধহয় অনেক দিন পরে টিটোদার সঙ্গে আবার কাজ করছি, ভীষণ ভালো লেগেছে। এবং টিটোদাকে থ্যাঙ্কস, টিটোদা আমার নাম সাজেস্ট করেছিলেন এই বইটাতে। অভিজিৎকে টিটোদা বলেছিলেন মমতাকে নাও, তো আমি টিটোদার কাছে ভীষণ, মানে আই এম ভেরি গ্রেটফুল। মানে আর কী বলবো, আর টিটোদা কি অসাধারণ অভিনয় করেছে, এবং
প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন এখানে, ভীষণ ভালো অভিনয় করেছেন। আর আমারটা নিয়ে তো আমি সবসময় ভয় থাকি, আমি কখনো মানে ফার্স্ট হাফটা যেমন আমি একদম আমার নিজের কাজ ভাল লাগেনি, না ফার্স্ট হাফটার মানে এই ইন্টারভেলের আগের থেকে ভালো, তার আগের অবধি ভালো না। তো আর ভালো না লাগার কারণ আপনি কি কাজ নিয়ে আমার মনে হয় এই ইন্টারভেলের পর থেকে আমি আরও ঢুকেছি রোলটার মধ্যে, আমার এরকম হয় আমি জানি না। রিসেন্টলি ফ্যামিলি ড্রামা হওয়া সত্ত্বেও এই ছবিটার কিছু গভীর জায়গাগুলোকে ছুঁতে পারছে, আর খুব সাটল ওয়েতে বলা, মানে খুব ছুঁয়ে যাওয়া, মানে যার লাগার, যার যেখানে লাগার সেখানে লাগবে, যেটা আমরা ঋতুপর্ণ ঘোষের ছবিতে পেতাম। একটা কথা আমার মনে হচ্ছে, এবং অভিজিৎ এত ভালো ডিরেক্টর, এত ভালো, এটা প্রথম ছবি দেখে মনে হচ্ছে, কখনো মনে হয় না, ভীষণ ভালো আর ভীষণ ভালো মানুষ। লাস্ট প্রশ্ন, আপনি প্রধানে অভিনয় করেছিলেন, খুব লোকে এখনো প্রশংসা করছে। এই প্রধানে আমি খুব খারাপ করেছি, আমার কিছু করার ছিলই না, তো দেখা যাক যদি আরও ভালো কোনো ছবি আসে। প্রধানে আমার কিচ্ছু করার ছিল না, আমি ঝগড়া করেছি। মানে আজকেই আমি অতনু আর অভিজিতের সঙ্গে আমি ঝগড়া করছিলাম, অতনুর সঙ্গে, যে এরপরে আমি আর করবো না এরকম রোল, যে না পরের বার ভালো রোল আছে। ভীষণ ভালো, দেব অসম্ভব ভালো ছেলে, অসম্ভব ভালো লেগেছে কাজ করে, ও ভীষণ মিষ্টি ছেলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তনিকাদি, এই ছবিতে একদম খুব বড় অভিনেত্রী, বলিষ্ঠ অভিনেত্রী রয়েছে, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, এদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং তোমার এখানে চরিত্রটা। প্রথমত এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অভূতপূর্ব। স্বস্তিকাদির সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য পাইনি এই ছবিতে, তবে মমতা শঙ্কর এবং দীপঙ্করদের সঙ্গে পেয়েছি, এবং এটা একটা মানে বলে বোঝানোর মতন এক্সপিরিয়েন্স নয়। যে কোনো অভিনেতার জন্য এটা একটা স্বপ্ন, তো সেই স্বপ্নটা আমি ছুঁতে পেরেছি কিছু মুহূর্তের জন্য, সেটা আমার কাছে একটা অনার। আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, আমার চরিত্রটার নাম কুন্দ, এবং সে এই বয়োজ্যেষ্ঠ যিনি যেই কাপলটি আছেন, যাদের গল্প এই সিনেমাটা, তাদের বাড়িতে সে পরিচারিকা হিসেবে কাজ করে এবং তাদের মেয়ের মতো থাকে, তাদের সঙ্গে থাকে, মানে যাওয়া আসা করে। কিন্তু আমি এর থেকে বেশি এই মুহূর্তে এই চরিত্রটা নিয়ে অ্যাকচুয়ালি বলতে চাই না। তোমাকে তো বলতেই চাই না, কারণ তুমি ছবিটা দেখবে। আমি চাই দর্শক এই ছবিটা দেখুক এবং আমাদেরকে ফিডব্যাক দিক। এই ছবিটা খুব ইন্ডিপেন্ডেন্টলি বানানো একটা সিনেমা, এবং মানে খুবই অন্যরকম, অন্য ঘরানার একটা ছবি। আই রিয়েলি ওয়ান্ট এভরিবডি টু সি দিস ফিল্ম। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না, ছবিটা শুরু হয়ে যাচ্ছে, চলো প্লিজ লেটস গো। আমি তোমার অভিনয় দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তোমার কথা বলার একটা ধরন, তুমি মনে হয় এখানে করেছো, চাকুরের রোল, কয়েকটা ছোট মুহূর্ত আছে, তুমি হাসছো কেন? চাকুরের রোল বললি তুই এইভাবে? হ্যাঁ, আচ্ছা, আমি কি বলবো, মানে আমি অ্যাকচুয়ালি এটা খুব ইন্টারেস্টিং একটা ট্রিভিয়া, যেটা আমি ভাবছিলাম যে কখন আমাকে কেউ জিজ্ঞেস করবে এই প্রশ্নটা, আমি এটা বলবো। অভিজিৎ দা, যিনি আমাদের ডিরেক্টর, ওখানেই দাঁড়িয়ে আছেন, উনি আমাকে এই রোলটা দিতে চাননি, কারণ ওনার মনে হয়েছে আমি ফার টু গ্ল্যামারাস টু প্লে কুন্দ, এবং আমি মোটামুটি বলা যেতে পারে ওনাকে কনভিন্স করে রোলটা ওনার থেকে এরমভাবে নিয়েছি। মানে আমার আগেও আরও অনেকজন খুব বড় অভিনেত্রীদের নাম উঠে এসেছিল এই চরিত্রটা করার জন্য, কারুর ডেট ম্যাচ করেনি, কেউ করতে চায়নি, কারুর সঙ্গে অভিজিৎদার মনে হয়েছে যে না, ভেবেছে, কিন্তু এবার আলটিমেটলি আমি যখন এই ক্যারেক্টারটা করতে সিলেক্ট হই, ততদিনে অলরেডি সমস্ত কাস্টিং হয়ে গেছে, শুধু এইটা বাকি, এবং আরও একটা দুটো চরিত্র বাকি ছিল। কিন্তু এইটা আমি অভিজিৎদাকে বলি যে আমাকে তুমি এটা বলতে পারো না, যেটা আমাকে মানাবে না, মানে আমি অডিশনটা দিই, তারপরে তুমি বলো। তুমি সত্যি তো কিউট একটা মেয়ে। অডিশনটা দিয়ে আমি কিন্তু তারপরে কিন্তু অভিজিৎদার আর কিছু বলার ছিল না। সো আমি অ্যাকচুয়ালি এখন দেখে যেটা মনে হচ্ছে ছবিটা, মানে আমি তো প্রথমবার দেখছি, আমি কিফে দেখিনি, আমি জানি না তোমরা হয়তো কিফের সময় দেখেছো, আমি প্রথমবার দেখছি। মানে আমি এই মুহূর্তে শুধু আমার চরিত্র নিয়ে মানে কথা বলার মতন মেন্টাল স্টেটে নেই। আমি এখন এতটা ওভারওয়েলমড ছবিটা দেখে, আমি এত কেঁদেছি, এবং আমি মিস করতে চাই না। আমি জাস্ট ওয়েট করছি যে কতক্ষণে আবার ইন্টারভালটা শেষ হয়ে শুরু হবে, আমি জাস্ট আর কি যাবো। তোমায় যেতে দিচ্ছি না, কথাটা হচ্ছে যে করলে কি, মানে এরকম করলে তো মুশকিল। কথা হচ্ছে যে তুমি একজন কিউট একজন অভিনেত্রী, তো উঠতি নায়িকা গোছের এরকম,
তো এরকম একটা নায়িকা গোছের বলিস না, নায়িকা বল। নায়িকা সেইখানে এরকম একটা চাকরের রোল করার তো একটা আইডেন্টি ক্রাইসিসের মানে চরিত্র দাগ দিয়ে দেওয়া। কেন, আমি একজন অভিনেত্রী, এটা কোনো প্রশ্ন? সৌম্য প্লিজ, এটা কোনো কথাই নয়। আমি একজন অভিনেত্রী, আমি চাইবো যে আমার সারা জীবনে আমাকে যত 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 ভেরিয়েশন, যত মানে সমস্ত অভিনেতারাই সেটা চায়। আমি জানি না সমস্ত অভিনেতারা চায় কি না, আমার ধারণা সব অভিনেতারাই এটা চায়, এবং এটা একটা প্রিভিলেজ যে এই ধরনের একটা অ্যাগেনস্ট দ্য ক্যারেক্টার। ইনফ্যাক্ট আমি পরিচারিকার চরিত্র এর আগেও করেছি ঘরে বাইরে আজে, অপর্ণা সেনের ছবিতে, তো সেখানেও আমাকে অনেকেই প্রশ্নটা করেছে। এবং এটা মানে আমি মনে করি না যে স্টিরিওটাইপ হয়ে যাওয়াটা, অবভিয়াসলি স্টিরিওটাইপ হয়ে যাওয়াটা একটা ইন্ডাস্ট্রির ওপর ডিপেন্ড করে, কিন্তু আলটিমেটলি তো আমি সেটা করবো কি করবো না সেটা আমার চয়েস। তো আমি প্রচণ্ড প্রিভিলেজ যে আমি এরকম একটা ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি যেখানে মমতা শঙ্কর, দীপঙ্করদের সাথে আমি অভিনয় করতে পেরেছি। সেই সেম ফিল্মে এতজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা স্টলওয়ার্ডস অফ দ্য ইন্ডাস্ট্রি। তো মানে মিস করো না বলছে, চল শুরু হয়ে গেছে। একটা প্রশ্ন করতে দাও সেটা হচ্ছে এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের পাশেও তোমার পারফরমেন্সটা নোটিসেবল হচ্ছে, মানে এইটা আমি যখন দেখলাম যে মানে খুব ভালো লাগলো। সেইটা আই এম হাম্বলড, থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। এবং সেইটা আমার মানে সেইটা কি বলবো, সেটা নিয়ে আমি আর কি বলতে পারি, ভালো লাগছে না। মানে আমি বলতে চাইছি যে দর্শক যদি ভালোবাসছেন কাজ আমার দেখে, দর্শকের যদি মনে হচ্ছে যে বিলিভেবল লাগছে, এইটা আমার জন্য একটা অনার। এবং আমি চেষ্টা করব সারা জীবন, যতদিন বেঁচে আছি, যতদিন অভিনয় করছি, যাতে এইটা আমি কন্টিনিউ করে যেতে পারি। আমার একটা অভিযোগ আছে যে আপনাকে খুব কম দেখা যায়, মানে এটা কোথায়? মানে ছবিতে খুব কম, মানে আপনি বেছে বেছে ছবি করেন। সেটা আমাকে জিজ্ঞেস করে কি হবে? আমি নিজে ছবি যারা বানায় তাদের জিজ্ঞেস করো কেন আমায় কম দেখা যায়। না, দর্শক হিসেবে আক্ষেপ যে আপনি খুব ভালো লাগে আপনার অভিনয়, কিন্তু খুব কম দেখতে। এই যে তুমি বললে ভালো লাগে, এতেই আমার ভালো লাগছে। সত্যি এগুলো আমার হাতে নেই। আচ্ছা, বিজয়ের পরে ছবিতে মানে খুব পাওয়ারফুল অভিনেতা অভিনেত্রী রয়েছে, দীপঙ্কর দে, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়। তো এদের সাথে কাজ করার অভিজ্ঞতা? অসাধারণ অভিজ্ঞতা। মানে মমতা শঙ্কর এই ছবিতে যে পারফরমেন্সটা করেছেন সেটার কাছ থেকে দেখা এবং সেটাকে এক্সপিরিয়েন্স করাটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর স্বস্তিকা মুখার্জি আমার সবসময়ের প্রিয় অভিনেত্রী, তো এটা তার সাথে প্রথম কাজ, সেটাও একটা দারুণ অভিজ্ঞতা। দীপঙ্কর দে, উনি এত বড় একজন লেজেন্ড, এত বড় মাপের একজন অভিনেতা, মানে দুজনের পেয়ারটা একসাথে, দীপঙ্কর দেকে একসাথে দেখা মানে আমরা আগন্তুক দেখেছি। তারপর আমরা ওদের দুজনকে সামনে এরকম দেখছি পারফর্ম করতে, আমার এখনও গায়ে কাটা দিচ্ছে এটা বলতে গিয়ে। এবং কোথাও গিয়ে একটা কথা হয় যে ফ্যামিলি ড্রামা কোথাও গিয়ে একটু সিরিয়াল কোচের হয়ে যায়, কিন্তু এইটা আমি যেটা দেখলাম যে এর যে ট্রিটমেন্ট বা এর যে গভীরতাগুলো ছুঁতে চাইছে, এর স্রেফ একটা মানে সিরিয়াল ঢঙে ফ্যামিলি ড্রামা বানাচ্ছে না। গল্পটা যদি এরকম এক কথায় বলা হয় তাহলে মনে হবে যে খুবই, এটা তো সাধারণ দুটো বয়স্ক মানুষের গল্প, তাদের একাকিত্বের গল্প, এর মধ্যে আর নতুন কি? এর আগেও নিশ্চয়ই এরকম সিনেমা হয়েছে, কিন্তু সেটা নয়। আসলে এই সব সম্পর্কেরই অনেক স্তর থাকে। এবার সেই স্তরগুলোকে কিভাবে তুলে আনা হচ্ছে, কিভাবে দেখানো হচ্ছে, সেইটা সব ছবিকে আলাদা করে দেয়, তাই না? মানে এখানে আমাদের সুপ্রিয় দত্ত, আমাদের সিনেমাটোগ্রাফার, যেভাবে প্রত্যেকটা সিনকে শ্যুট করেছে, মানে গল্প পড়তে পড়তে একরকম একটা অনুভূতি হয়, তারপর অনেক সময় কাজ করার সময় সেই অনুভূতিটা কাছাকাছি নাও পৌঁছতে পারে। এক্ষেত্রে সেটা হয়নি, এক্ষেত্রে সেটা অনেক আরও গভীরে চলে গেছে। মানে আমরা নিজেদেরই একসময় প্রশ্ন করেছি যে এত গভীর একটা বিষয়ের মধ্যে আমরা ছিলাম, অনেক সময় হয়তো টেরও পাইনি। সেটার ক্রেডিটটা পুরোটাই আমাদের সিনেমাটোগ্রাফারের এবং আমাদের এডিটর যারা এটাকে বানিয়েছেন, অনির্বাণ মাইতি, ওরা যেভাবে পুরোটাকে সাজিয়েছেন। আর এই যে মমতা শঙ্কর যে পারফরমেন্সটা করেছেন, স্বস্তিকাদি যে পারফর্মটা করেছেন, আমরা আছি সবাই, কিন্তু এটা মমতা শঙ্করের সিনেমা, এটা নিয়ে মানে দ্বিমত হওয়ার কোনো জায়গাই নেই। এটা দীপঙ্করদের সিনেমা, এটা স্বস্তিকাদির সিনেমা। ওরা যে চরিত্রের যে স্তরগুলোকে ধরার চেষ্টা করেছে, যে গভীরতার সঙ্গে যে পারফরমেন্সটা দিয়েছে, সেইটাকে ধরা এবং তার প্রত্যেকটা লেয়ারকে ছুঁয়ে ছুঁয়ে, মানে এটার ছবির মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, এখানে প্রত্যেকটা অনুভূতির পেছনে কোনো তাড়াহুড়ো নেই। মানে আমরা সেইভাবেই দেখবো এই সিনেমাটা। কোথাও কি ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলোর একটা কোথাও আমার নস্টালজিয়া লাগছিল, আমি জানি না, মানে উৎসব বা ওই যে একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামাই বলছে, কিন্তু অনেক গভীর গভীর বিষয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। ঋতুদার
তো গল্প বলার ভঙ্গিটা একেবারেই অন্যরকম, মানে এত সুন্দর ছবির মতো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ভঙ্গি, তাকানো, কথা বলা সবটাই আমাদের স্মৃতিতে একদম ধরা আছে, কারণ ওইভাবেই ওটা বানানো হয়েছে। অভিজিৎ অন্যরকম ডিরেক্টর। অভিজিৎ গল্প বলে, ও যখন গল্প বলে তখনই ও একটা গভীরতার মধ্যে থাকে, তো সেইটা ও ছবিতেও করতে পেরেছে এবং সম্পূর্ণ নিজের মতো করে। মানে ঋতুদার স্টোরি টেলিংয়ের সঙ্গে এই স্টোরি টেলিংটা খুব ডিফারেন্ট, কিন্তু এই একটা জায়গায় তুমি যেটা বলছো সেটা খুব একরকম, যে ওই স্তরগুলোকে ধরার চেষ্টাটা। লাস্টে যদি বলেন যে এই ছবিটা এত গভীরতা সম্পন্ন একটা ছবি সাধারণ মানুষ কতটা দেখবে বা কীরকম? মানে সাধারণ মানুষ তো এখন নানান রকম হইচই, এই তো আমরা পাঠান, জওয়ান, অ্যানিমালস এইসবেও এত উত্তেজিত হয়ে রয়েছে। আমার মনে হয় মাঝে মাঝে মানুষের একটু ঠান্ডা হওয়া দরকার, মানে শান্ত থাকলে সমাজেরও অনেক উপকার হয়। মানে শুধু অ্যানিমালের মতো কন্টেন্ট দেখে আমরা খুব বিধ্বংসী হয়ে নাও উঠতে পারি। তো আমার মনে হয় আমার একটা কথা উঠছে যে এখন ছবির চরিত্রগুলো বড্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত অ্যাগ্রেসিভ দেখে দেখে এত উত্তেজনার পরে আমার মনে হয় বিজয়ের পরে দেখতে আসা উচিত, তাহলে হয়তো আবার আমরা একটু শান্তভাবে সম্পর্কের গভীরতার ভালো দিকগুলো নিয়েও আমরা কথা বলতে পারবো। এই ছবিটা একটু কমপ্লেক্স ছবি, মানে গতে বাঁধা ছবির থেকে একটু আলাদা। তো তুমি যখন মিউজিক করছো তো কি মাথায় ছিল বেসিক্যালি? মিউজিক করে বলতে এই ছবিটার ইয়েগুলো, মানে এই ছবিটার গল্পটা পুরো অন্যরকম। এই ছবিটা একটা খুব সেরিব্রাল ছবি, মানে ছবিটার গল্পটা একরকমভাবে শুরু হওয়ার পর কিন্তু গল্পটা একটা পুরো অন্য মাত্রা নেয়। হ্যাঁ, ওই অন্য মাত্রাটা নেওয়ার জন্য দর্শকদের সেকেন্ড হাফটা দেখতে হবে আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ছবির গানগুলো আমি ডিরেক্টর অভিজিতের সাথে কথা বলে যখন ডিসাইড করলাম যে গানগুলো কীরকম হবে, গানগুলো কিন্তু গল্পের সাথে খুব ন্যারেটিভটাকে এগিয়ে নিয়ে যাওয়ার গান। এবার গানগুলো এরকমও হতে পারে যে কোনো গান ছবির গল্পের সাথে গান সফট একটা রোম্যান্টিক, মানে প্রেমের গান, বেসিক্যালি রোম্যান্টিক নয়, ভালোবাসার গান, হোপ, আশার গান। আবার কিছু গান আছে খুব ইন্টেন্স গান, হ্যাঁ, খুব মানে হার্ড হিটিং সং। হ্যাঁ, একটা গান আছে একটা ডান্স কোরিওগ্রাফি সুন্দর, সেইটার সাথে সামঞ্জস্য রেখে একটা গান। তো যেরকম ছবির গল্প ঠিক সেভাবেই গানগুলো এগিয়েছে এবং এই ছবির গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে মানে করে আমার নিজের খুব ভালো লেগেছে। আমি খুব স্যাটিসফাইড এবং মানে এটা পুরো অন্যরকম কাজ। আমার মনে হয়, আশা করি ছবিটা প্রত্যেকের খুব ভালো লাগবে, মানে খুব ইন্টেন্স একটা ছবি, এটা বলতে পারি। একটা জিনিস সেটা হচ্ছে তুমি তো গান বানাচ্ছ, বাট তুমি গায়ক যখন নির্বাচন করছো তো তোমার কী কী মাথায় থাকে, নাকি না ডিরেক্টরের একটা ইয়ে থাকে যে না আমি একে দিয়ে গাওয়াতে চাইছি বা সামথিং, মানে প্রসেসটা কী থাকে? না, প্রথমত গানের গায়ক বা গায়িকা সেটা ডিসাইড করা হয় গানের কম্পোজিশনটা রেডি হওয়ার পর। কম্পোজিশনটা কীরকম দাঁড়াচ্ছে সেই অনুযায়ী আমি ডিসাইড করি যে গানটা বা কে গাইবে বা কিছু। এবং পুরোটাই তার ওপর একটা ব্যাপার ইম্পর্টেন্ট যে ছবির গল্প কি বলছে বা ছবির ক্যারেক্টার কি বলছে, ছবিটা কি ডিমান্ড করছে, সেই সবকটা ফ্যাক্টর একসাথে হয়েই কিন্তু গানের গায়ক বা গায়িকা নির্বাচন করি। জামাল কুরুর মতো একটা গান খুব বিখ্যাত হয়েছে, তো তুমি এটা কীভাবে দেখছো? মানে ওটা তো একটা অন্য দেশের সুর, সেটা এখন তো প্রচুর এরকম রিলস দেখা যাচ্ছে, তো এটাই কীভাবে দেখো? জামাল কুদুটা খুব পছন্দের একটা মানে সুরটা খুব ক্যাচি এবং দুর্দান্ত সুর, মানে সুরটা শুনেই কিন্তু খুব একটা সুন্দর দোলা তৈরি, নাচার একটা, হ্যাঁ, খুব যেই সুর মানুষকে নাচায় সেই সুরের মধ্যে কিছু একটা তো ব্যাপার আছে, মানে মানুষ একবার শুনেই ওটার সাথে কানেক্ট করে ফেলছে আর কি।